শুনেন, আপনি বলছেন যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন না। আপনি তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আওয়ামী লীগের কথা উচ্চারিত হচ্ছে, এভরিডে। আওয়ামী লীগের তো এখনো রাজনীতি শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখনো শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। প্রতিনিয়ত তাকে নিয়ে চর্চা হচ্ছে, আওয়ামী লীগের নিয়ে চর্চা হচ্ছে, জাতীয়ভাবে যদি বলি। আর আপনারা যদি দলীয়ভাবে বলেন, প্রত্যেকটা দলের একটি কর্মকৌশল আছে। আমরা আমাদের সেই কৌশল নিয়ে আমরা দল পরিচালনা করছি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আমরা যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেই ধরনের কর্মসূচি, সেই ধরনের পদক্ষেপ নিয়ে আমরা দেশবাসীর সামনে আমরা আসব। আমাদের কর্মকাণ্ড থেমে নাই। খালেদ ভাই, এগুলো এই যে হচ্ছে। আওয়ামী লীগের আহ, আহ, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 6 মাস হয়ে গেছে, 6 মাস চলছে। তো এই যে একটি লম্বা সময় আওয়ামী লীগ 75 বছর বয়সী একটি দল, কিন্তু এই ক্ষমতাচ্যুত হওয়ার পরে এখন পর্যন্ত তাদের সুসংগঠিত মানে পুনরায় ঘুরে দাঁড়ানো বা নিজেদের সুসংগঠিত করার খুব বড় কোনো দলীয় উদ্যোগ চোখে পড়ছে না, এবং এমনকি কেন্দ্রীয় কোনো ভার্চুয়াল মিটিং এর খবর আমরা জানি না। দলের নেতাকর্মীদের মানে অনেকে দিশেহারা, অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে আসলে আওয়ামী লীগের কোনো মুখপাত্র আছে কিনা। এই যে একটা বিষয় যে 6 মাস হয়ে যাচ্ছে এখনো দলের কোনো ভার্চুয়াল মিটিং নাই, দলের পক্ষ থেকে কোনো একজন বা দু চারজনকে কোনো মুখপাত্র ঠিক করে দেওয়া যারা নির্দেশনা দিবেন, এই ধরনের কোনো উদ্যোগ এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। মানে আপনাদের আসলে সমস্যাটা কি? শুনেন, আপনি বলছেন যে আওয়ামী লীগকে দেখতে পাচ্ছেন না। আপনি তো প্রতিনিয়ত প্রতিনিয়ত আওয়ামী লীগের কথা উচ্চারিত হচ্ছে, এভরিডে। আওয়ামী লীগের তো এখনো রাজনীতি শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা এখনো শীর্ষবিন্দুতে অবস্থান করতেছে। প্রতিনিয়ত তাকে নিয়ে চর্চা হচ্ছে, আওয়ামী লীগের নিয়ে চর্চা হচ্ছে, জাতীয়ভাবে যদি বলি। আর আপনারা যদি দলীয়ভাবে বলেন, প্রত্যেকটা দলের একটি কর্মকৌশল আছে। আমরা আমাদের সেই কৌশল নিয়ে আমরা দল পরিচালনা করছি দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। আমরা যখন যেটা প্রয়োজন হবে আমরা তখন সেই ধরনের কর্মসূচি, সেই ধরনের পদক্ষেপ নিয়ে আমরা দেশবাসীর সামনে আমরা আসব। আমাদের কর্মকাণ্ড থেমে নাই। আওয়ামী লীগ এই 74 বছরে কখনো থেমে নাই, এখনো থেমে নাই। আমরা আমরা পথ চলছি এবং আমাদের পথ চলা জনগণকে নিয়ে। আপনি, এটা আমার কথা নয়, আপনার মতো একজন সাংবাদিকের জরিপের কথা, যে এখন যদি ভোট হয় প্রায় 53% মানুষ, এটা গত 1 মাস আগের কথা বলছি আমি, এখন সেটা আরো বেড়ে গিয়েছে, যে মানুষ এখন আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে। তা আওয়ামী লীগ যদি রাজনীতিটা না থাকে, আওয়ামী লীগের রাজনীতি যদি বাংলার মানুষ গ্রহণ না করে, তা বাংলাদেশ আপামর জনসাধারণ কেন আওয়ামী লীগকে পছন্দ করছে, কেন বলছে যে আওয়ামী লীগের সময় ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম, আমরা তো শান্তিতে ঘুমাতে পারতাম, দুবেলা দুমুঠো তো খেতে আমাদের কোনো ধরনের চিন্তা করতে হতো না, আমার সন্তানের কি হবে সেই ভাবনা তো অভিভাবকদের মধ্যে ছিল না। কারণ রাষ্ট্র তো সেই ধরনের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছিল। একটি শিশু কিভাবে বড় হবে, একটি তরুণ কিভাবে আগামী দিনে তার কর্মময় জীবন শুরু করবে, সেটা তো সরকার, রাষ্ট্র সেই ব্যবস্থা করে দিয়েছিল। আজকে তো সেগুলোকে হত্যা করে ফেলা হচ্ছে। কাজে আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগকে মেরে ফেলা যাবে না। আওয়ামী লীগ সবসময় জীবন্ত। আমি তো বলি আওয়ামী লীগের বয়স 74 বছর হলেও আওয়ামী লীগ একটি টগবগে তারুণ্যের দলের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। খালেদ ভাই, এই যে আওয়ামী লীগ মাঠে ফিরবে কিনা, আওয়ামী লীগ মাঠে আদৌ ফিরতে পারবে কিনা, এই আলাপটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে, দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হারে আছে। তো আসলে আপনারা আসলে মাঠের রাজনীতিতে ফেরার বিষয়ের মানে আপনাদের মধ্যে কি ধরনের আলোচনা আছে? না, এখন তো আমাদেরকে সভা সমাবেশ মিছিল মিটিং করতে দেওয়া হচ্ছে না। কারণ যেখানেই আমাদের সভা সমাবেশ হচ্ছে, মিছিল হচ্ছে, সেখানে গ্রেপ্তার করা হচ্ছে, লাঠিচার্জ করা হচ্ছে, গুম করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, মিথ্যা মামলা দিচ্ছে। আপনি জানেন প্রায় 1 কোটির মতো আওয়ামী লীগ নেতাকর্মী আজকে মামলার জালে আটকায় ফেলা হয়েছে। প্রায় 25,000-এর মতো মামলা দেওয়া হয়েছে, প্রতিনিয়ত মামলা দেওয়া হচ্ছে। কি মামলা দেওয়া হচ্ছে? তারা যে আইনের শাসনের কথা বলছে, বাংলাদেশের মানুষ তো হাসছে। গ্রামে গঞ্জে, মফস্বল শহরে, জেলা উপজেলায় মানুষ বলছে এগুলো কি, এগুলো কি হচ্ছে, কি মামলা দেওয়া হচ্ছে, আবার মামলায় না মামলা দেওয়া হচ্ছে, চাঁদাবাজি করা হচ্ছে,
মামলার নামে হয়রানি করা হচ্ছে, কি হচ্ছে না। কিন্তু আপনাদের আমলে তো বিএনপি নেতা কর্মীদেরকে এই ধরনের মামলা দেওয়া হয়েছে। হাস্যকর পরিস্থিতি তৈরি করা হয়েছে। এইরকম গায়েবী মামলা এই 55 বছর কেন, তারও হাজার বছরের ইতিহাসে মনে কখনো হয়নি। পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা কখনো ঘটেনি। এটা তো গায়েবী সরকারে পরিণত হয়েছে একটা। এই সরকার, এটা কি সরকার? আমি বললাম যে এই যে তাদের কাছে কোনো সম্ভাবনা মানুষ দেখছে না, তাদের কাছে কোনো সম্ভাবনা দেখছে না। আমাদের বাংলার মানুষের কোনো আশা নাই। বাংলার মানুষ এখন চিন্তা করতেছে যে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যেন একটা নির্বাচিত সরকার আসতে পারে, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। কিন্তু তারা জানে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেই বাংলার মানুষ নৌকার পক্ষে অবস্থান নিবে। সেই ভয়ে এখন তারা বলছে যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে না। খালেদ ভাই, এই 5 আগস্ট সরকার পতনের পরে আওয়ামী লীগের কর্মী বাহিনী যারা এখনো দেশে আছেন, তারা একটা বড় ধরনের সংকট সময় পার করছে। তাদের উপরে নানান ধরনের জুলুম, নিপীড়ন, জেল, হামলা, এই ধরনের মামলা, এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটছে। তারা বেশিরভাগ নেতাকর্মী বাড়ি ছাড়া নিজের বাড়িতে ফিরতে পারছেন না। তারা একটি মানে খুব প্রতিকূল সময় পার করছে। তো এই নেতাকর্মীদের অনেকেই ক্ষুব্ধ, এবং আপনারাও নিশ্চয় খোঁজ খবর পান। তারা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে ব্যক্তিগত পরিসরে আলাপের মধ্য দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপি, মন্ত্রী আপনারা যারা ছিলেন তাদের প্রতি নানান ধরনের ক্ষোভ উগরে দিচ্ছেন যে তারা আপনারা ঠিক দায়িত্বটা পালন করেননি, তৃণমূলকে মূল্যায়ন করেননি, এখন আবার এই দুর্দিনে তাদেরকে কোনো খোঁজ খবর নিচ্ছেন না, তাদের পাশে দাঁড়াচ্ছেন না। তো এই যে অভিযোগের পাহাড়, কি জবাব দেবেন? না, ঠিক আছে, অভিযোগ আছে, আমি জানি। আমি এর আগেও বলেছি যে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি নিদারুণ কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। হ্যাঁ, তাদেরকে তো নিঃস্ব করে দেওয়া হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অর্থ সম্পদ যা কিছু ছিল সব লুট করে নেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য থেকে আরম্ভ করে সবকিছু লুট করে নেওয়া হয়েছে। এবং ইভেন কি এই ছাত্রলীগ যারা করেছে তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এটা ভাবতে পারেন আপনি? একটা ছাত্র তার শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারবে না? এ তো বাংলাদেশের নাগরিক। তো এই নাগরিকের দায়িত্ব আমার আছে না? আজকে এই যে বললাম আমাদের কৃষকরা, আমার আওয়ামী লীগের যে সকল কৃষক আছে তাদের মাঠের ফসল কেটে নেওয়া হচ্ছে, পণ্য বিক্রি করার পর সেই টাকা লুট করে নেওয়া হচ্ছে। কি নিদারুণ কষ্ট! খেতে পারছে না, বাড়িতে যেতে পারছে না। মুজিব শতবর্ষে যে রাষ্ট্রায়ণ প্রকল্পে ঘর দেওয়া হয়েছে সেই ঘরগুলো পর্যন্ত নিঃস্ব মানুষদেরকে ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। কি কষ্ট! মামলা দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে। এবং আমরা যে আওয়ামী লীগের নেতাকর্মী একজন আরেকজনের পাশে দাঁড়াবে সেই সুযোগটা পর্যন্ত দেওয়া হচ্ছে না। কেউ তো বাসায় যেতে পারছে না, কেউ বাসায় যেতে পারছে না। আজকে মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল প্ল্যাটফর্ম করে দিয়েছিল বলেই আমরা হয়তো কিছুটা যোগাযোগ ব্যবস্থা করতে পারছি। মোবাইল নেটওয়ার্কের কারণে, এই ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে আমরা যোগাযোগ কিছু রাখতে পারছি। কিন্তু কি নির্মম নির্যাতন চলছে! পৃথিবীর ইতিহাসের সকল নির্যাতনকে হারিয়ে দিয়েছে দখলবাজ ইউনূস সরকার। কারণটা হচ্ছে, কারণ আপনি দেখেন একজন মানুষ তার ঘরে যেতে পারবে না, তার মায়ের কাছে যেতে পারবে। আজকে আমার এলাকার এক নেতার তার বউ, তার স্ত্রী মারা গেছে, তার সে নিজে আসামি, তার সন্তানও আসামি। সে আজকে তার মায়ের জানাজায়, তার স্ত্রী জানাজায় যেতে পারছে না। কিন্তু এই যে আওয়ামী লীগের বাবাকে সন্তান ছাত্রলীগ করে মৌলভীবাজারের, তাকে পায়নি, তার বাবাকে ধরে নিয়ে গেছে, 2টি মামলা দিয়েছে, বৃদ্ধ বাবাকে ধরে নিয়ে গেছে। মা নামাজ পড়তেছে, তাকে কুপিয়ে হত্যা করেছে। এই তো চলছে অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রীদেরকে নিয়ে যা রিমান্ডে নেওয়া হচ্ছে, কতদিন রিমান্ড চলে? একজন মানুষকে কতবার এই জাতীয় নেতাদেরকে দেখেন 40 দিন, 50 দিন, 60 দিন রিমান্ডে নেওয়া হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে কখনো এই ঘটনা ঘটেছে? বাংলাদেশের মানুষ কি মূল্যায়ন করছে না? 15 বছর শুধুই দখলদাররাই মূল্যায়ন করছে? বাংলাদেশের মানুষ যখন ঘর থেকে বের হয় তখনই শেখ হাসিনা, আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তাদের চোখে পড়ে।
বিনামূল্যে সার, বীজ, কীটনাশক, বর্গা চাষিদের বিনা জামানতে ঋণ, কর্মসংস্থান ব্যাংক, সার্টিফিকেট দিলেই আপনি 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা আপনি ঋণ পাচ্ছেন স্বাবলম্বী হওয়ার জন্য। যুব কর্মসংস্থান ব্যাংক, এই যে নারীদেরকে জাগরণ, আজকে নারীরা ঘরের মধ্যে ঢুকিয়ে রাখা হয়েছিল, সেই নারীরা আজকে বাংলাদেশের অর্থনীতিতে কিভাবে ভূমিকা রাখছে, এটা কার অবদান? শেখ হাসিনার অবদান, আওয়ামী লীগ সরকারের অবদান, মুক্তিযুদ্ধের চেতনা যারা লালন করে তাদের অবদান। আজকে এই কারণেই এই যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যে সমগ্র পৃথিবীতে একটা বিস্ময়কর, এটা তো আমার কথা না, আমেরিকার তদানীন্তন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা। তিনি বলেছেন যে ডেভেলপমেন্ট দেখতে গেলে আপনি বাংলাদেশে যেতে হবে। তো এটা আমরা কি বারাক ওবামাকে কি আমরা ভাড়া করেছিলাম? কেন তিনি বললেন? কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে বাংলাদেশে ভূয়সী প্রশংসা করেছে? কেন? শুধু তিনি নন, রাজাপাকসে তিনি এসেছেন, বাংলাদেশে ভূয়সী প্রশংসা করেছেন। কেন আপনার মাহাতির মোহাম্মদ তিনি বাংলাদেশে প্রশংসা করেছেন? কে করেন নাই? বাংলাদেশের এই উন্নয়নের, এই যে শেখ হাসিনার কাছে জানতে চেয়েছে আপনার কাছে কি ম্যাজিক আছে আপনি যে উন্নয়ন করছেন? তিনি বলেছেন কি, আমার কাছে কোনো ম্যাজিক নাই, আমার কাছে আছে দেশের মানুষের ভালোবাসা, দেশপ্রেম। খাদ ভাই, এই যে আমরা যখন লাইভ করছি বিপুল সংখ্যক মানুষের কমেন্ট আসে, তো বিশেষ করে যারা আওয়ামী লীগের নেতাকর্মী, তাদের দিক থেকে একটি প্রশ্ন বারবার ওঠে। তারা বলতে চেষ্টা করছে, অনেকেই কমেন্ট করেছে, বলতে চেষ্টা করছে আপনারা যারা বিদেশে আছেন তারা অনেক আরামে আছেন, এই কারণে আপনারা তাদের কষ্টটা বুঝতে পারছেন না, তাদের জামিনের জন্য জেলা পর্যায়ে কোনো টিম গঠন করছেন না, লয়ারদের সঙ্গে যোগাযোগ করছেন না, তাদের চিকিৎসার কোনো খোঁজ খবর রাখছেন না, তারা যারা জেলখানায় আছে তাদেরকে আপনারা কোনো খোঁজ খবর নিচ্ছেন না। এই প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে চাই। সত্য কথা, আপনার কথা সত্য, কিন্তু দেখেন আমাদের আইনজীবীদেরকে তো কোর্টেই যেতে দেওয়া হচ্ছে না। ঢাকা সুপ্রিম কোর্টে আমাদের সিনিয়র আইনজীবীরা যেতে পারছে না, ঢাকা কোর্টে আমাদের কোনো সিনিয়র আইনজীবী যেতে দেওয়া হচ্ছে না, তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। বিভিন্ন জেলায় জেলায় একই অবস্থা, আমাদের যারা আইনজীবী ছিল তারা নির্যাতনের শিকার হচ্ছে। আমাদের যাদেরকে আসামি করা হয়েছে তাদেরকে অ্যারেস্ট করে যখন কোর্টে নেওয়া হচ্ছে তাদের উপরে পুলিশের সামনে তাদেরকে গায়ে হাত দেওয়া হচ্ছে। রাজশাহীতে কি হয়েছে, একটা নারী, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে প্রিজন ভ্যানে করে, সেখানে তার উপরে আক্রমণ করা হয়েছে। জাতীয় নেতা রাশেদ খান মেনন, হাসানুল্লাহ গিনু, দেবুমণি সহ সকলের লাঞ্ছনার শিকার হয়েছে, লাঞ্ছিত হয়েছে। বলেন, মোস্তফা জালাল মহিউদ্দিনের মতো মানুষ যিনি সারা জীবন তার সেবা দিয়ে গেছেন, তার একজন চিকিৎসক হিসাবে, তাকে 5 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। সমগ্র ঢাকাবাসী, সমগ্র বাংলাদেশের মানুষ যারা মোস্তফা মহসিনকে চিনে তারা আশ্চর্য হয়ে গেছে যে এইরকম একজন মানুষকে কিভাবে রিমান্ডে নেওয়া যায়। বলেন, এই ধরনের জাতীয় নেতাদেরকে নির্যাতন করা হচ্ছে। তারপরেও আমাদের আইনজীবীরা জীবনের ঝুঁকি নিয়ে আমাদের এই যাদেরকে আসামি করা হয়েছে তাদের পক্ষে আইনি লড়াই লড়তেছে আমাদের আইনজীবীরা। আমাদের দেখেন সিলেটে আমাদের আইনজীবী প্যানেল জয়যুক্ত হয়েছে, সুনামগঞ্জে হয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে। গতকালকে পঞ্চগড়ে একজন আইনজীবীর সঙ্গে কথা বলা হলো, সেখানে পঞ্চগড়ে কেন জামিন দেওয়া হচ্ছে সেখানে আওয়ামী আইনজীবীরা যেন যেতে না পারে সেজন্য মানববন্ধন করেছে। কত জঘন্যতম অবস্থা। কুষ্টিয়ায় আপনার যশোরে সেখানে একই অবস্থা, কেন জামিন দেওয়া হচ্ছে সেখানে বিচারকদেরকে হামলা করা হচ্ছে, যারা যে সকল আইনজীবী তাদের পক্ষে আইনি লড়াই দিয়ে তাদেরকে হামলা। কিন্তু তারপরেও আমাদের আইনজীবীদেরকে আমি বলবো যে তারা এত সাহসিকতার সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে সেখানে। এটা মিথ্যা মামলা দিয়ে করা হচ্ছে। আমাদের অনেক নেতাকর্মী হাসপাতালে আছে, আপনি ঠিকই বলেছেন, অনেকে হাসপাতালে আছে, অনেকে বাড়িতে যেতে পারছে না, অর্থভাবে তারা চলাচল করতে পারছে না। আমাদের সাধারণ মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে। গতকালকে একজন নাটোরের একজন ছাত্রলীগের সাবেক নেতা তিনি আমাকে ফোন করে হাউমাউ করে কেঁদে দিলেন, আমার তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারে, সেখানে সে যেতে পারছে না। সে এক চরাঞ্চলে আশ্রয় নিয়েছে,
তার বিরুদ্ধে প্রায় 5-6টা মামলা দেওয়া হয়েছে, হত্যা মামলা সহ এতগুলো মামলা দেওয়া হয়েছে। 2013 সালে কে হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই মামলা দেওয়া হয়েছে 24 সালে, সেই মামলা 24 সালে দেওয়া হয়েছে। আমার বিরুদ্ধে প্রায় 10-15টির মতো মামলা দেওয়া হয়েছে। আমার সঙ্গে শত শত মানুষকে আসামি করা হয়েছে। আমার এলাকার এমন কোনো আওয়ামী লীগ নেতাকর্মী নেই যাকে মামলা দেওয়া হয়নি। মামলা জামিন নেওয়ার পরও বাড়িতে যেতে পারছে না। আমার থানা আওয়ামী লীগের, ইউনিয়ন আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সে জামিন নিয়ে গেছে। জামিন নেওয়ার 7 দিনের মধ্যে আরেকটি অজ্ঞাত একটি মামলায় অজ্ঞাত আসামি করে তাকেও চালান দিয়ে দেওয়া হয়েছে। দেখেন এইরকম একটা পরিস্থিতি। হ্যাঁ, আপনি যেগুলো বলছেন যে আমাদের মধ্যে যে সংকট তৈরি করার জন্য এই ধরনের প্রচারণা দেওয়া হচ্ছে, কিন্তু আওয়ামী লীগ, আমি সবসময় বলি, একজন আওয়ামী লীগের যে ভোটার সেও দায়িত্বশীল, কারণ সে চিন্তা করে আমি নৌকায় ভোট দিচ্ছি, কারণ নৌকায় ভোট দিলে আমি ভালো থাকবো, দেশ ভালো থাকবে। আওয়ামী লীগের কর্মীরা, নেতারা সকলে দেশপ্রেমিক। কে কি করলো, কে কি করলো না, আমি খালিদ মাহমুদ চৌধুরী কি করলাম না, এই জন্য আমার নেতা কর্মীরা থেমে থাকবে না। কারণ আমি যদি না থাকি, আমার জন্য কিন্তু কোনো পথ বসে থাকবে না। আওয়ামী লীগের পথ চলা আমার জন্য বসে থাকবে। অতীতের ইতিহাস আপনি দেখেন, এই দল ছেড়ে অনেকে চলে গেছে, এই দল থেকে অনেকেই অনেক কিছু নিয়ে অন্যদিকে চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের মতো করে নিজস্ব গতিতে চলেছে। আওয়ামী লীগ হচ্ছে কর্মী নির্ভর দল, আওয়ামী লীগ হচ্ছে জনগণ নির্ভর দল। কারণ এইরকম জনগণ কর্মী নির্ভর দলকে কখনো কেউ কারো কর্মকাণ্ডে, আমার খালিদ মাহমুদ চৌধুরীর কর্মকাণ্ডে কখনো দুর্বল হবে না। কিন্তু এই যে কর্মীদের দিক থেকে বারবার এখন বলা হচ্ছে যে এই যে আপনারা যারা বিদেশে এখন আছেন, কর্মীরা দেশে তারা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে, এরপরে আবার এই আপনারা দেশে ফিরবেন, এরপরে আবার সেই হাইব্রিডরা দায়িত্ব নিবে, হাইব্রিডদের আধিপত্য দেখা যাবে, পয়সাওয়ালাদের আধিপত্য দেখা যাবে, অনুপ্রবেশকারীদের আধিপত্য দেখা যাবে। এই আলাপগুলো কিন্তু বারবার কর্মীদের দিক থেকে তোলা হচ্ছে। তো আসলে আপনি হাইব্রিড কাকে বলছেন? বর্তমান সরকারই তো একটা হাইব্রিড সরকার। আপনি এটার বিরুদ্ধে বলেন। আপনি আওয়ামী লীগের হাইব্রিডের মধ্যে বলতেছেন কেন? আপনি বর্তমান যে একটা হাইব্রিড, যে একটা লোকজন, দেশের মানুষ একজনকেও চিনে না, কাউকেই চিনে না। এরা কারা, কোথা থেকে এলো? দেশের মানুষের প্রশ্ন। আপনি আমি হয়তো চিনি, কিন্তু দেশের মানুষ এদেরকে চিনে না। তারা তো বলছে ভাই যে তাদেরকে ডেকে আনা হয়েছে, তারা তো এগুলোতে আসতে চায় নাই, তাদেরকে জোর করে ডেকে আনা হয়েছে। আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। এখানে বিভিন্ন শ্রেণী পেশা থেকে নেতৃত্ব বেরিয়ে আসে। এখানে আপনি সাংবাদিক আছেন, এই সাংবাদিকের মধ্য থেকেও নেতৃত্ব বেরিয়ে আসে, আওয়ামী লীগের নেতৃত্ব দিতে পারে। একজন শ্রমিক নেতৃত্ব থেকে বেরিয়ে আসে, আওয়ামী লীগের নেতা হয়েছে। একজন পেশাজীবী যে কোনো জায়গা থেকে এসে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েছে। আওয়ামী লীগ তো মাল্টি ক্লাস অর্গানাইজেশন। রাজপথ মধুর ক্যান্টিন থেকে উঠে এসেও আওয়ামী লীগের নেতৃত্ব নিয়েছে। তো এটা রাজপথ থেকে সব দিক থেকে আসবে। আওয়ামী লীগের নিজস্ব একটা আদর্শ আছে, নীতি আছে। কোনো ব্যক্তি দ্বারা এই আদর্শ নীতির পরিবর্তন হয় না। এগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে নেতাকর্মীদের খেপিয়ে তোলা হচ্ছে। আওয়ামী লীগ একটা আদর্শ নির্ভর, সঠিক নীতি নিয়ে চলে নির্ভর একটি পার্টি, এবং এই জন্য এই পার্টিটি ৭৪ বছরেও টকবগে একটা রাজনৈতিক দল। খাদ ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে শেষ প্রশ্নটি করব আপনার কাছে। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার এবং সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, তিনি একটি টকশোতে সম্প্রতি বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেছে। পাকিস্তান জন্ম দেওয়া মুসলিম লীগের যে পরিণতি হয়েছে, বাংলাদেশ জন্ম দেওয়া আওয়ামী লীগেরও একই পরিণতি, তাদের আর প্রয়োজনীয়তা বাংলাদেশে নাই। এই প্রেক্ষিতে আপনি একটি মন্তব্য করবেন, এবং যাবার আগে এই যে আপনি সার্বিক বিষয় নিয়ে দলের নেতাকর্মীদেরকে নিয়ে বললেন, এবং দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আপনি যদি কোনো বার্তা দিতে চান। শোনেন, আব্দুল লতিফ সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতা সংগ্রামের একজন সৈনিক। তিনি মুক্তিযুদ্ধ রণাঙ্গনে মুক্তিযুদ্ধ করেছেন। তিনি দীর্ঘদিন বাংলাদেশের জাতীয় রাজনীতি নেতৃত্ব দিয়েছেন। তার মানে যেই মন্তব্য তিনি করেছেন, এই মন্তব্যের আমি জবাব দিতে চাই না,
এটা ভবিষ্যৎ সময় বলে দিবে কার প্রয়োজন আছে কার প্রয়োজন নাই। তবে এইটুকুই বলি, বাংলাদেশের মানুষ মনে করছে আওয়ামী লীগের প্রয়োজন আছে। আওয়ামী লীগই পারে এই দেশটাকে তুলে নিয়ে আসতে, আওয়ামী লীগে পারে স্বপ্ন দেখাতে, আওয়ামী লীগে পারে শান্তি প্রতিষ্ঠা করতে। এবং এই এই যে বাংলাদেশের মানুষের যে আওয়ামী লীগের প্রতি যে তাদের যে স্বপ্ন, তাদের যে আওয়ামী লীগের প্রতি আস্থা, এটাই আজকে আমাদের নেতা কর্মীদেরকে শত কষ্ট, শত অত্যাচার এর মধ্যেও আমাদেরকে এটাকে ধারণ করে আমরা চলতে চাই। আমরা কে কোথায় আছি, কিভাবে আছি আমি জানি না। আমাদের সঙ্গে আবার ভবিষ্যতে কখন কিভাবে দেখা হবে আমরা জানি না। তবে আওয়ামী লীগ এই জাতিরাষ্ট্র প্রতিষ্ঠাতা একটা দল। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ নামক স্বাধীন সার্বভৌমত্ব দেশ সৃষ্টি হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। এই আওয়ামী লীগের প্রয়োজনীয়তা এই দেশে কখনো ফুরিয়ে যাবে না। বাংলাদেশের মানুষের মন থেকে এই আওয়ামী লীগ মুছে ফেলা যাবে না। কারণ বাংলাদেশের মানুষের জনগণের আস্থার নাম হচ্ছে আওয়ামী লীগ। কারণ আওয়ামী লীগের প্রতি মানুষের ভালোবাসা আছে, অভিমান আছে। আওয়ামী লীগের ভুল কর্মকাণ্ডে মানুষ যেমন কষ্ট পায়, আওয়ামী লীগের প্রতি তেমনই আস্থা আছে যে আওয়ামী লীগই আমাদেরকে ভালো রাখতে পারে। খালিদ ভাই, দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি জানি শত প্রতিকূলতার মধ্যেও আমরা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ আছি। এই সময়টা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার সময়। কে কোথায় আছি, কিভাবে আছি, এই বিশ্লেষণের থেকে বড় বিশ্লেষণ করতে হবে দেশ কোথায় আছে, দেশ কোথায় যাচ্ছে, কিভাবে আছে। আমরা দেশকে রক্ষা করার শপথ নিয়েই এই রাজপথে আমাদের নাম লিখেছি এবং এই শপথ নিয়েই আমরা দেশকে এই দখলবাজদের হাত থেকে রক্ষা করব। আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীর এটাই শপথ যে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন আবার প্রতিষ্ঠিত হবে, বাস্তবায়ন হবে। এবং আমাদের যে লক্ষ্য ছিল 41 সালের মধ্যে বাংলাদেশ একটা উন্নত দেশ হবে, আমরা নিশ্চিত আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ উন্নত দেশ হবে।